নমস্কার। হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আজকে আমাদের গল্প সমরেশ মজুমদারের লেখা বন্ধুর মতো। গল্প পাঠে আমি সোমালি। চলুন গল্প শুনি। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে রঞ্জন বলল, এই বাড়ি। দিশা মুখ তুলে তাকালো। ৫ তলা ঝকঝকে বাড়ি, সামনে গেট, নিচে কার পার্কিং। বেশ সমৃদ্ধ চেহারা। আসার সময় দেখে বুঝেছে পাড়াটাও বেশ সমৃদ্ধ। অতএব ফ্ল্যাটের ভাড়া নিশ্চয়ই কম হবে না। রঞ্জন বলল, চলো। বাড়িটা ৫ তলা হলেও লিফট আছে। দারোয়ান জানতে চাইল তারা কার কাছে যাবে। জেনে লিফট দেখিয়ে দিল। স্বয়ংচালিত লিফট ১২ তলায় উঠে বাঁ দিকের দরজার বেল টিপল রঞ্জন, যার পাশে লেখা রয়েছে আর সামন্ত। কয়েক মিনিট পরে কি হলে চোখের তারা। দরজা ঈষৎ খুলে চেনে আটকে গেল। কি ব্যাপার? এক মহিলার গলা। আমি রঞ্জন, আপনাকে ফোন করেছিলাম। চেন খুললেন যিনি, তার বয়স ৭০ পেরিয়ে গিয়েছে। পরনে হাউসকোট, কাঁধ ঝোলা চুলে রুপোলির ছোপ। হাত নেড়ে বললেন, আসুন। সোফায় মুখোমুখি বসার পর মহিলা জিজ্ঞাসা করলেন, অপু আপনাদের কথা আমাকে বলেছে। তবু আপনার প্রফেশন কি? আমার একটা অ্যাড এজেন্সি আছে, রঞ্জন বলল। আপনি আর অপু একসঙ্গে পড়তেন? হ্যাঁ, আমরা প্রেসিডেন্সিতে একসঙ্গে পড়েছি। এখন কোথায় আছেন? আমার পৈতৃক বাড়ি গড়পাড়ে। বেশ অসুবিধা হচ্ছে ওখানে, রঞ্জন বলল। আপনি? আমি দিশা, কলেজে পড়াই। কি সাবজেক্ট? ইকোনমিক্স। আমি আপনাদের চা অফার করতে পারছি না, কারণ কাজের মেয়েটি এখনো আসেনি। উনি চলে যাবার পর অনেক দিন ঠেকিয়ে রেখেছিলাম অপুকে, আর পারলাম না। ওর কাছে যেতেই হচ্ছে। অবশ্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অক্ষমতাও চেপে ধরেছে। যাকগে, অপু যখন আপনাকে রেফার করেছে তখন আমার আপত্তি নেই, কিন্তু একটা ব্যাপারে সমস্যা হতে পারে। বৃদ্ধা তাকালেন। বলুন। প্রতি বছর যে কবছর বাঁচব, আমার স্বামীর মৃত্যুদিনে আমি এই ফ্ল্যাটে থাকব। সেজন্য বছরে দিন দশেকের জন্য কলকাতায় আসব। মুশকিল হলো আমি কারোর সঙ্গে শেয়ার করে থাকতে পারি না। অপু ওর লং আইল্যান্ডের বাড়ির আউট হাউস আমার জন্য ছেড়ে দিচ্ছে। তাই আমি এলে। বৃদ্ধা আচমকা চুপ করলেন। কোনো সমস্যা হবে না। এই ফ্ল্যাট যেমন আছে তেমনই রেখে আমরা দিন ১৫-র জন্য বাইরে বেড়াতে যেতে পারি। রঞ্জন হাসল। তাহলে তো কোনো সমস্যাই নেই। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন পুরো ফ্ল্যাটটাই সাজানো। বেডরুম ৪টে। আপনারা তো দুজন, এত লাগার কথা নয়। একটি ঘর যেখানে আমার স্বামী থাকতেন, আমি লক করে যাব। চলুন ফ্ল্যাটটা দেখে নিন। বৃদ্ধা উঠলেন। রঞ্জন বলল, আপনি আমাদের তুমি বলুন। ওটা আমার জিভে চট করে আসে না। বৃদ্ধার ফ্ল্যাট দেখে দিশা খুব খুশি। অন্তত ২৫০০ স্কোয়ার ফুট হবে। সর্বত্র রুচির ছাপ। কিচেনটা বিশাল, তাতে সব আছে। বৃদ্ধা বললেন, এখানে থাকলে আপনাদের কিছুই আনতে হবে না। পছন্দ হয়েছে? খুব। দিশা হাসল। আমি একটা অনুমতিপত্র লিখে রাখবো, ওটা থাকলে কোনো প্রশ্ন উঠবে না। হ্যাঁ, আমি কিন্তু ১৮ তারিখ চলে যাচ্ছি। ১০ দিন বাকি। রঞ্জন হিসাব করল। কিন্তু। বৃদ্ধা তাকালেন। রঞ্জন ইতস্তত করল। আসলে অপুর সঙ্গে আমার টাকা পয়সা নিয়ে কথা হয়নি। টাকা পয়সা কেন? আমি তো আপনাকে ভাড়া দিচ্ছি না। আপনি আমার ছেলের বন্ধু, তাই আপনাকে কেয়ারটেকার হিসেবে থাকতে দিচ্ছি। এর মধ্যে টাকা পয়সার কথা উঠছে কেন? উল্টে আপনি টেক কেয়ার করবেন বলে আপনাকেই আমার কিছু দেওয়া উচিত। হ্যাঁ, এমন হতে পারে আমি মন পাল্টালাম। ৬ মাস পরে ঠিক করলাম কলকাতায় চলে আসব। তাহলে অন্তত ১ মাস আগে আপনাকে জানাবো। ভদ্রমহিলা জানিয়ে দিলেন। রঞ্জন দিশার দিকে তাকালেন। দিশা কি বলবে ভেবে পেল না। তাই দেখে বৃদ্ধা মাথা নাড়লেন। না, ১ বছরের মধ্যে সেরকম কিছু ঘটবে বলে মনে হয় না। আপনি রবিবার বিকেলে আমার সঙ্গে দেখা করুন। বিদায় নিয়ে ওরা বাইরে বেরিয়ে এলো। রঞ্জন জিজ্ঞাসা করল, কিরকম লাগলো? খুব খারাপ, দিশা হাঁটতে হাঁটতে বলল। কেন? উনি ভাড়া নেবেন না। মনে হবে কারো অনুকম্পায় আমরা থাকছি।
দিশা জানালো। অনুকম্পা বলছো কেন? ওর প্রয়োজনের সঙ্গে আমাদের প্রয়োজন মিলে যাচ্ছে বলেই থাকছি। অপু আমার বন্ধু, ওর সঙ্গে ফোনে এ ব্যাপারে আমার কথা হয়েছে। ইলেকট্রিক টেলিফোন তো ব্যবহার করব আমরা, তার বিল আমরাই দেব। রঞ্জন বোঝালো। রঞ্জনের বয়স এখন 42, এতদিন ইচ্ছে হয়নি বলে বিয়ে করেনি। ওর দুই ভাই বিবাহিত, একজন মুম্বাইতে থাকে, দ্বিতীয়জন একই বাড়িতে। মা মারা গিয়েছেন গত বছর, এবং তারপরেই ওর আলাপ হয় দিশার সঙ্গে। মাথার উপর কোনো অভিভাবক নেই, আলাপ ঘনিষ্ঠ হলে বিয়ের প্রসঙ্গ আসবেই। আর ওখানেই সমস্যার শুরু। ইকোনমিক্সে এমএসসি করার পর পরীক্ষা টরীক্ষা দিয়ে দিশা চাকরি পেয়ে গিয়েছিল দমদমের একটা কলেজে। ওর বাবা মা থাকতেন সিউড়িতে, ছাত্রী জীবন কেটেছে হোস্টেলে, এখনো সে থাকে ওয়ার্কিং গার্লস হোস্টেলে, এক ঘরে একা। তার এই 38 বছরের জীবনে বার তিনেক রোমান্সের ছোঁয়া লাগতে লাগতেও লাগেনি, স্রেফ নিষ্প্রিয়তার জন্যে। শুরুর দিকে যে ভালো লাগাটা তৈরি হতো তা খানিক বাদে ভয়ে রূপান্তরিত হতো। ওর ভাগ্য সুপ্রসন্ন ছিল, কারণ এই তিনজন পুরুষই ছিল উড়ে আসা নীরের পাখির মতো। নীর বাঁধবার ইচ্ছে কারোর ছিল না। তারপর নিজেকে গুটিয়ে নিয়েছিল দিশা। ছাত্রীদের পড়ানো লাইব্রেরিতে বই ঘাটায় সময়টা কাটিয়ে দিতে অভ্যস্ত হয়ে পড়েছিল। হঠাৎই রঞ্জনের সঙ্গে আলাপ। একটি ভদ্র মানুষের সঙ্গে ক্রমশ মানসিকভাবে জড়িয়ে গিয়েছে সে। এই 1 বছরে ওরা কোথাও এক রাতের জন্য বেড়াতে যায়নি, কোনো রেস্তোরাঁর ঘেরাটোপেও সময় কাটায়নি। পথ চলতে গিয়ে হঠাৎ সামান্য ছোঁয়াছুঁই আকস্মিকভাবে হওয়া ছাড়া কেউ কারোর হাতে হাত রাখেনি। কিন্তু যে বিয়ের কথা মনে এলো অমনি সন্ত্রস্ত হলো দিশা। প্রায় অচেনা একটি মানুষের সঙ্গে 24 ঘন্টা থাকতে হবে। এই বয়সে মানুষটির প্রয়োজনে বিছানায় বিবস্ত্র হতে হবে ভাবতেই কিরকম শীতল হয়ে যাচ্ছিল শরীর। আর এই সময় মাত্র মাসখানেক আগে বিয়ের কথা উঠল। দিশা মুখ নিচু করেছিল। এই তো ভালো, ভালো না? তার মানে? চোখ কপালে তুলেছিল রঞ্জন। তুমি কি আমার সঙ্গে বাকি জীবন থাকতে চাও না? মাথা নেড়েছিল সম্মতিতে, কিন্তু মুখে কিছু বলেনি দিশা। রঞ্জন গলা নামিয়েছিল। কি ব্যাপার বলো তো? আমার ভয় করে। ভয় কেন? যদি বিয়েটা ভেঙে যায়, এই বয়সে বিয়ে করার পর সেটা হলে মুখ দেখাতে পারবো? মাথা নাড়ল দিশা, যেন ভবিষ্যতে যেটা ঘটবে সে সেটা চোখের সামনে দেখতে পেল। রঞ্জন অবাক, বলল, আমার মধ্যে কি এমন কিছু দেখেছো যে মনে হচ্ছে বিয়ে ভেঙে যাবে? ধুর, তা না, আসলে নিজেকে ভয় করে। কথাগুলো দিশা বললেও দেখাশোনা বন্ধ হলো না। সপ্তাহে অন্তত 4 দিন দেখা না হলে বুকে ভার জমে। যেদিন দেখা হওয়ার কথা সেদিন সকালে ঘুম থেকে উঠতেই অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে পড়ে মনে। শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করেই ফেলল, তোমার এমন হয়? হুম, হয়। রঞ্জন মাথা নেড়েছিল। শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্তে এলো একসঙ্গে থাকবে। দুজন পূর্ণবয়স্ক মানুষ একসঙ্গে থাকতে গেলে বিয়ে করতেই হবে তার কোনো মানে নেই। বিয়ে করার পর স্বামী স্ত্রীরা খেয়েও করেও একসঙ্গে থাকছে, পরস্পরের প্রতি অবিশ্বাস সন্দেহ নিয়েও বিয়ের বাঁধনটাকে ছিঁড়তে পারছে না। এরকম দৃষ্টান্ত চারপাশে রয়েছে। সেদিন একটা কাগজের সমীক্ষায় পড়ছিল, 80% দম্পতির সম্পর্ক সুখের নয়। বিয়ে না করে একসঙ্গে থেকে যদি সেই পরিস্থিতি তৈরি হয়, তাহলে বন্ধুত্ব রেখেই আলাদা হওয়া যেতে পারে। এখন তো বিবাহ বহির্ভূত একসঙ্গে থাকাকে আইন স্বীকৃতি দিয়েছে। বিচ্ছেদের জন্য তো কোর্টে যেতে হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে দুজনের কেচ্ছা শোনাতে হবে না। কিন্তু আত্মীয় স্বজন? দিশার মনে তখনও অস্বস্তি। কৈফিয়ত দেওয়ার দরকার কি? প্রশ্নের মুখ কি দিয়ে চাপা দেব? বলবে আমরা ভালোবেসে একসঙ্গে থাকছি। যদি না থাকতে পারি, তাহলে তো হাসাহাসির পাত্র হব। তা হব, হয়তো ওদের সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পাবো না। না পাই, ও নিয়ে আমি মোটেও ভাবিত নই। আচ্ছা, যদি বলি বিয়ে করেছি, রেজিস্ট্রি করেছি, তাহলে সব মুখ বন্ধ হয়ে যাবে। মিথ্যে কথা? যুধিষ্ঠিরও বলেছিল। দিশা বলল, লোকে জানুক, কিন্তু ছাড়াছাড়ি যদি হয় তাহলে তো উকিলের কাছে ছুটতে হবে না, তাই না? কিন্তু তুমি যদি প্রথম থেকেই কুগাও। কুগাই মানে? ওই যে, এখনো একসঙ্গে থাকলাম না আর তুমি ছাড়াছাড়ির কথা ভাবছো। এত বেশি ভাবলে এ তো সত্যি হয়ে যেতে পারে, রঞ্জন বলেছিল। না,
উল্টোটা ভাবছি বলেই ওটা যাতে সত্যি না হয় তার জন্য সতর্ক থাকবো আমরা। বিয়ের মন্ত্রের চেয়ে বিয়ে না করে থাকার অঙ্গীকারে অনেক বেশি দায়িত্ব এসে যায়, তাই না? দিশা সহজ হয়েছিল। সিদ্ধান্ত নেওয়া মাত্রই তো আর কার্যকর করা যায় না। রঞ্জনের পক্ষে ছোট ভাই ও তার স্ত্রীকে জানাতে সময় লাগলো। জানার পর স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। এতদিন পরে দাদা বিয়ে করছে, পাত্রীটি তাদের অপরিচিতা, শাস্ত্র মেনে বিয়ে হবে না এবং বিয়ের পর দাদা বৌদি এ বাড়িতে থাকবে না। তারা যে উপেক্ষিত এতে মনে ক্ষুণ্ণভাব এলেও ওরা যে এই বাড়িতে থাকছে না তাতে এক প্রকার স্বস্তি এলো। কিন্তু দূরের আত্মীয়রা আশা করলো একটা উৎসবের আয়োজন করা হবে এবং সেখানেই তারা স্বীকৃতি দেবেন। রঞ্জন জানিয়ে দিল কোনো উৎসব করা হচ্ছে না। সবাই ভাবলো বেশি বয়সে বিয়ে বলে রঞ্জন লজ্জা পাচ্ছে। দিশা অবশ্য তেমন কোনো প্রশ্নের সামনাসামনি পড়েনি। দীর্ঘকাল একা থাকার ফলে শিউরির বাড়ির সঙ্গে সম্পর্ক তো শিথিল হয়েই এসেছিল। ভাইরা রোজগার শুরু না করা পর্যন্ত সে টাকা পাঠিয়ে দিয়েছে প্রতি মাসে। তখন বাড়ি গেলে যে আদর যত্ন পেত, ওরা প্রতিষ্ঠিত হওয়ার পর টাকা পাঠানো বন্ধ করলে সেটা দ্রুত কমে গেল। সে বিয়ে করবে না, বাকি জীবন একা থাকবে এরকমটাই ধরে নিয়েছিল সবাই। অতএব ওরা যখন দিশার চিঠিতে জানতে পারলো ব্যাপারটা, তখন চুপচাপ মেনে নিল। ছোট ভাই জানতো দিশার প্রভিডেন্ট ফান্ডের নমিনি হিসাবে তার নাম আছে। দিদি কি সেটা বদলে দেবে? কৌতূহলটা সে প্রকাশ করতে পারল না। রবিবারে গিয়েছিল রঞ্জন, বন্ধুর মায়ের সঙ্গে দেখা করে কাগজপত্র নিয়েছিল। ওই ফ্ল্যাটের টেলিফোন এবং ইলেকট্রিকের টাকা ওর ব্যাংক থেকেই দিয়ে দেওয়া হয়। প্রতি মাসে রঞ্জনকে সেই অ্যাকাউন্টে বিলের টাকা জমা দিতে হবে। কেয়ারটেকারকে ডেকে তিনি রঞ্জনের পরিচয় দিলেন আত্মীয় বলে। ওর অনুপস্থিতিতে রঞ্জন সস্ত্রীক সেখানে থাকবে। ফ্ল্যাটে ঢোকার একটি চাবি তিনি রঞ্জনকে দিয়ে বললেন, অন্যটা আমার কাছে রইল। আপনার ফ্লাইট কবে, কখন? কেন, তুমি আমাকে দমদমে পৌঁছতে যাবে নাকি? আপনি যদি আপত্তি না করেন। না না, ও ব্যাপারে আমার কোনো অসুবিধে হয় না। তাছাড়া তুমি তো তোমার বন্ধুর মায়ের খবর কোনোদিন নাওনি। এখন এসব করলে মনে হবে চক্ষু লজ্জায় করছো, ভদ্রমহিলা বলেছিলেন। দিন ঠিক হলো, মাসের প্রথম তারিখে ওরা নতুন জীবন শুরু করবে। তবে দুজনে আলাদাভাবে ওই বাড়িতে যাওয়াটা ঠিক নয়। ওরা যে বিবাহিত নয় তা প্রচার করে কি লাভ? অতএব রঞ্জন ট্যাক্সি নিয়ে দুপুরের শেষে দিশার হোস্টেলে এলো। এক্ষেত্রে হস্টেলের ঘর ছেড়ে দেওয়াই স্বাভাবিক। দিশাও ভেবেছিল কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে দেবে। যে ঘরে দীর্ঘকাল একা কাটালো সেই ঘরে নিশ্চয়ই অন্য মেয়ে আসবে। শেষ মুহূর্তে মত বদলালো সে। এখনো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত না জানিয়ে কিছুদিন পরেও তো জানানো যেতে পারে। বিশেষ কাজে কিছুদিন বাইরে থাকতে হবে বলে টাকা দিয়ে গেলে নিশ্চয়ই মেনে নেবে কর্তৃপক্ষ। তার এতদিন এখানে থাকার কারণে কেউ প্রতিবাদ করবে না। শেষ পর্যন্ত তাই করল সে। দুটো সুটকেস হোস্টেলের দারোয়ান তুলে দিয়ে গেল ট্যাক্সিতে। ট্যাক্সি ছাড়তে রঞ্জন বলল, তোমার যাবতীয় সম্পদ ওই দুটোই ভরে গেল? না বলতে গিয়ে সামনে নিল দিশা। উত্তরে শুধুই হাসলো। ঘর ছেড়ে না দিয়ে আসার কথা বললে রঞ্জন কি প্রতিক্রিয়া হবে তা তার জানা নেই। পরে ওকে বুঝিয়ে বলা যাবে। সে জিজ্ঞাসা করলো, তোমার? সব তো আর আনা যায় না, যা প্রয়োজনীয় তা নিয়ে এসেছি। ওখানে তো কোনো কিছুরই অভাব নেই, শুধু ব্যক্তিগত জিনিস থাকলেই দিব্যি চলে যাবে। তারপর স্বর নামিয়ে জিজ্ঞাসা করলো, দিশা, এখন এই মুহূর্তে তোমার কেমন লাগছে? দিশা বলল, যেমন লাগা উচিত। রঞ্জন হাসলো, আর কথা বাড়ালো না। একটি ঘর তালা বন্ধ, কিন্তু তাতে কিছু যায় আসে না। দুজনের জন্য ফ্ল্যাটটা এত বড় যে প্রথমে একটি কাজের লোকের কথা মনে এলো দিশার। এতদিন সে হোস্টেলের একটি ছোট্ট ঘরে থেকেছে। ঘরটাকে পরিষ্কার রাখতে তার মোটেই বেশি পরিশ্রম করতে হতো না। কিন্তু এত বড় ফ্ল্যাট পরিষ্কার রাখা তার একার পক্ষে সম্ভব নয়। জিনিসপত্র নামিয়ে রেখে ওরা হল ঘরের সোফায় বসেছিল। দিশা জিজ্ঞাসা করলো, তোমার বন্ধুর মায়ের নিশ্চয়ই মেড সার্ভেন্ট ছিল, সে কোথায়? রঞ্জনের মনে পড়ে গেল, তোমাকে বলাই হয়নি। রবিবারে যখন ওর সঙ্গে দেখা করতে এখানে এসেছিলাম তখন প্রসঙ্গটা তুলেছিলাম। শুনলাম যে কাজ করতো সে নাকি দীর্ঘকাল ওর সঙ্গে ছিল। তার বয়স হয়েছে এবং উনি আমেরিকায় চলে যাচ্ছেন বলে সে তার দেশের বাড়িতে গিয়ে শেষ জীবন কাটাতে চায়। অতএব তাকে পাওয়া যাবে না। বাহ, তাহলে এখন কি হবে?
খুঁজে পেতে হবে। কেয়ারটেকারকে বললে নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে কাউকে। তাহলে যাও, আজই বলে এসো, কাল সকাল থেকেই চাই। রঞ্জন উঠল, টেবিলের কাছে গিয়ে বলল, লোকটাকে এখানে ডাকি। ইন্টারকমের বোতাম টিপে অনুরোধ জানিয়ে ফিরে এসে বলল, আজকে রাত্রে আর বাড়িতে রান্না করার দরকার নেই, বাইরেই খাবো। রান্না করতে হলে কিভাবে হতো? কেন, কিচেনে তো গ্যাস সিলিন্ডার আছে। ব্যাস, গ্যাস জ্বাললেই রান্না হয়ে যাবে? রান্নার আগে তো বাজার করতে হবে। ওহো, তা বটে। আসলে কোনোদিন সংসারের এই দিকটা নিয়ে মাথা ঘামাতে হয়নি। আমিও তাই। 17 বছর হোস্টেলের রান্না খাচ্ছি, রান্নাঘরে ঢোকার দরকারই ছিল না। তাহলে তো তোমার পক্ষে রান্না করা সমস্যার হয়ে যাবে, চিন্তায় পড়ল রঞ্জন। হাসলো দিশা। এসব নিয়ে আমরা আগে আলোচনা করিনি, করা উচিত ছিল। কেন? তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করা যেত। দিশা মুখ তুলল। ধুর, সম্পর্ক ভালো হলে এগুলো কোনো পয়েন্টই না। আজকাল হোম ডেলিভারির মাধ্যমে দারুণ খাবার পাওয়া যায়। এ বাড়িতে একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে, দেখেছি। ওটা দিয়ে আমি রোজ ধুলো পরিষ্কার করে দেব। জামা কাপড় লন্ড্রিতে দেওয়া যাবে। রঞ্জনের কথা শেষ হতে না হতেই বেল বাজলো। সে এগিয়ে গিয়ে দরজা খুলতেই কেয়ারটেকারকে দেখতে পেল। ইয়ে স্যার। আসুন। মাঝবয়সী ভদ্রলোক ঘরে ঢুকে দিশাকে নমস্কার করলেন। রঞ্জন বলল, কয়েকটা ব্যাপারে আপনার সাহায্য চাই। বলুন। কাজের লোক চাই, হোল টাইমার। রঞ্জন বলল। না না, হোল টাইমারের দরকার নেই, শুধু সকালটা হলেই চলবে। দিশা প্রতিবাদ করলো। রঞ্জন বলল, কেন? বিকেলে, মানে রাত্রের ব্যাপারটায়? কেয়ারটেকার বললেন, ম্যাডাম ঠিক কথা বলেছেন স্যার। প্রথমত হোল টাইমার পাওয়া প্রায় অসম্ভব। কাজ না জেনেও প্রচুর টাকা চাইবে। তারপর বিশ্বাস করে বাড়ির দায়িত্ব দেওয়া নিশ্চয়ই ঠিক হবে না। তুলনায় পার্ট টাইমার চেষ্টা করলেই পাওয়া যেতে পারে। মেনে নিল রঞ্জন। ঠিক আছে, কাল সকাল থেকেই কাউকে আসতে বলুন। এত তাড়াতাড়ি হবে কি স্যার? এ বাড়িতে যারা কাজ করতে আসে তাদের বলতে হবে। সবাই তো প্রচুর কাজ করে, তার মধ্যে যাদের সময় আছে তাদের কাউকে খুঁজে বের করতে হবে। কেয়ারটেকার বললেন। দাঁড়ান, আমাদের এখানে যে কাজ করতে আসবে সে কি অন্য বাড়িতেও কাজ করবে? পার্ট টাইমাররা তো তাই করে। যে কাজের দায়িত্ব শুরুতে দেবেন তা আধ ঘন্টার মধ্যে শেষ করে অন্য বাড়িতে চলে যাবে। কেয়ারটেকার এ ব্যাপারে ওয়াকিবহাল করলেন। কি আশ্চর্য, আমি ভেবেছিলাম যে আসবে সে সমস্ত সকাল এখানে থাকবে। রঞ্জন বলল। আপনাকে 5 গুণ চার্জ দিতে হবে স্যার। আচ্ছা। কেয়ারটেকার চলে গেলেন। চিন্তিত রঞ্জন বলল, কি করা যায় বলো তো? দিশা হাসলো। আপাতত ওসব ভাবনা মাথা থেকে সরিয়ে আরাম করে বসো। রঞ্জন কিছু বলতে গিয়ে মন বদলালো। আমরা সংসার করব, অথচ নির্ভর করতে হবে অজানা অচেনা একজনের উপর। অদ্ভুত। বিদেশে কিন্তু এই তৃতীয় জন থাকে না। দিশা বলল। রাইট। ওরা যদি পারে তাহলে আমরা পারবো না কেন? এই ফ্ল্যাটে সব আধুনিক ব্যবস্থা আছে, একটা রান্নার বই কিনে নিলেই হবে। রঞ্জনের গলায় উত্তেজনা। হোম ডেলিভারি, নিচু গলায় বলল দিশা। ফ্ল্যাটটা আর একবার জরিপ করে নিয়ে নিজের সুটকেসটা যে বেডরুমে ঢোকালো দিশা, সেখানে সুন্দর বিছানা পাতা রয়েছে বার্মাটিকের খাটে। টেবিল, চেয়ার, ড্রেসিং টেবিল, আয়না, দেয়াল আলমারি, যা যা দরকার সব চারপাশে। এমনকি একটা হেয়ার ড্রায়ারও চোখে পড়ল। খুশি হয়ে ঘুরে দাঁড়িয়েই দরজায় রঞ্জনকে দেখতে পেল দিশা। এই ঘরটাকে পছন্দ হলো? রঞ্জন হাসলো। হ্যাঁ, বেশ ভালো। তাহলে আমি পাশের ঘরটা নেই? রঞ্জন দাঁড়ালো না। থমকে গেল দিশা। বিয়ে না করে বিবাহিত জীবনযাপন করতে গেলে কি আলাদা শুতে হয়? অথচ এই ব্যাপারটা ভাবতেই কেমন একটা অদ্ভুত আড়ষ্টতা এসে যাচ্ছে। বিয়ের মন্ত্র বা সইয়ে কি সেই আড়ষ্টতা দূর করতে সাহায্য করে? আবার একসঙ্গে এক ঘরে থাকলেই কি রঞ্জনকে দেয়াল, ড্রেসিং টেবিল ভাবতে পারবে? ওর সামনে পোশাক পাল্টাতে পারবে? অদ্ভুত। তবু এই ভালো, না হয় রাত্রে দরজাটা ভেজিয়ে রাখবে, কিন্তু আলাদা ঘরে একা শোয়ার স্বস্তিটা তো থাকবে। কোথায় যেন পড়েছিল, বিদেশে স্বামী স্ত্রীরাও আলাদা ঘরে শোয় তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে। ঘরটা বড়। সুটকেস খুলে পায়জামা পাঞ্জাবি বের করলো রঞ্জন। একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে তার মনে। দুজনের ঘর আলাদা হয়ে কতকটা ভালো বা মন্দ হলো ঠিক বুঝতে পারছিল না রঞ্জন। জীবনে প্রথমবার সে একটি নারীর সঙ্গে একত্রে থাকছে। সেটা অবশ্যই আলাদা ঘরে থাকলেও শিহরিত হওয়ার কথা নয়।
কয়েকদিন ধরে সে আজকের রাতটার কথা ভাবছিল। এই রাতটাকে অবশ্যই ফুলশয্যার রাত বলে মনে হয়েছিল, কিন্তু এখানে আসার পর দিশার আচরণে কোনো আবেগ না দেখে সেও সৌজন্যের বাইরে যেতে পারেনি। এখন দিশা যখন তার শোয়ার ঘর নির্বাচন করে ফেলেছে, তখন জোর গলায় বলতে পারেনি, আমিও তোমার সঙ্গে থাকবো। মনে একটু ভার জমলেও পাশাপাশি একটা তিত্তিরে স্বস্তি টের পাচ্ছিল রঞ্জন। এতটা বয়স একা একা থেকে এমন একটা অভ্যেস তৈরি হয়ে গেছে যে কারোর সঙ্গে রাত্রিবাস করার কথা ভাবতেও পারতো না। অন্য কারোর জন্য নিজস্ব অভ্যাসগুলো পরিবর্তন করা সম্ভব নয় বলে মনে হতো। আজ অন্য আবেগে আক্রান্ত হয়ে সেটাকে উপেক্ষা করতে যাচ্ছিল সে, না হওয়ায় যেন স্বস্তি এসে গেল চুপি চুপি। পায়জামা পাঞ্জাবি পরে বসার ঘরে ঢুকে জানলাগুলো খুলে দিল রঞ্জন। সামনেরটা অনেকটা খোলা, সূর্য ডুবছে, ছায়া ছায়া বিকেল। কি দেখছো? দিশার গলায় পিছন ফিরে তাকিয়ে চমকে উঠল রঞ্জন। সালোয়ার কামিজে এখন দিশাকে অপূর্ব দেখাচ্ছে। আকাশি নীল স্থির হয়ে আছে পোশাকে। এতদিন যখনই দেখা হয়েছে ওকে শাড়িতে দেখেছে। সে দ্রুত এগিয়ে গেল, দুটো হাত দিশার কাঁধে রেখে বলল, তোমাকে কি সুন্দর লাগছে। দিশার গালে কি লালের ছোঁয়া লাগলো? যা, আমায় দেখো, এই বয়সে কখনো সুন্দর লাগে? কেন নয়? গায়ত্রী দেবী, ইন্দিরা গান্ধী, সুচিত্রা মিত্র সুন্দরী নন? অপর্ণা সেন, রেখা কি এখনো রূপসী নন? তাছাড়া প্রতিমার বয়স হয় না, রঞ্জন বলল। মানে? দুর্গা ঠাকুর 200 বছর আগে যেমন সুন্দরী ছিলেন, এখনো সেই আছেন। এইবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দিশার চোখে কপট রাগ। দুহাত কাঁধ থেকে সরিয়ে জড়িয়ে ধরল সে দিশাকে। নরম মেয়েলি গন্ধ, অনুভূতি যেন ক্রমশ বাগিচা রঞ্জনের করায়ত্তে। সে দিশার গালে গাল রেখে বলল, তুমি আমার। তারপরেই তার কপালে ভাঁজ পড়ল। মুখ সরিয়ে সে দিশার মুখ দেখল। থরথর করে কাঁপছে দিশা, সমস্ত শরীর যেন শক্ত হয়ে গেছে। হাত সরিয়ে নিলেই পড়ে যাবে, চোখ বন্ধ। সে ফিসফিস করে ডাকলো, দিশা। দিশা সাড়া দিল না, যেন শুনতেই পায়নি তার ডাক। ধীরে ধীরে ওকে একটা সোফায় বসিয়ে দিল রঞ্জন। বসার পরেই যেন চেতনা ফিরে এলো। দু হাতে মুখ ঢেকে ঠুকরে কেঁদে উঠল দিশা। রঞ্জন হতভম্ব। সে এমন জোরে চেপে ধরেনি যে দিশা অসুস্থ হয়ে যেতে পারে। আবার অসুস্থ হওয়ার পরে এই কান্নার মানে কি? সে বলল, দিশা, আমি সরি, আমি নিজেই বুঝিনি কি করছি। কাঁদতে কাঁদতে মাথা নাড়ল দিশা, যার মানে সরি বলার দরকার নেই। ঠিক তখনই বেল বাজলো ঝমঝমিয়ে। তুমি ঘরে যেতে পারবে? কেউ এসেছে? কান্না গিলল দিশা, তারপর ওড়নায় চোখ মুছল। দ্বিতীয়বার বেল বাজালে রঞ্জন বাধ্য হলো দরজা খুলতে। বেশ স্বাস্থ্যবতী এক তরুণী দাঁড়িয়ে। কেয়ারটেকার বাবু বলল আপনারা লোক খুঁজছেন। মেয়েটি চোখ ফেরালো। ও হ্যাঁ, তুমি একটু পরে আসতে পারবে? রঞ্জন বলল। পরে টাইম হবে না। মেয়েটা সোজাসুজি রঞ্জনকে দেখলো। ওকে ভেতরে আসতে বলো। পেছন থেকে দিশার ধরা গলা ভেসে এলো। অগত্যা সরে দাঁড়ালো রঞ্জন। মেয়েটি ভেতরে ঢুকলো, দিশাকে দেখে বলল, আমার নাম মালা। মা মালা সিনহার ফ্যান ছিল তো। আপনি বৌদি? দিশা চকিতে রঞ্জনের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, তুমি কাজ করবে? কেয়ারটেকার বাবু বললেন আপনাদের লোক দরকার, যদি তালা চাবি মিলে যায় করব। বুঝতে পারলাম না, দিশা বলল। আপনাদের যা প্রয়োজন তা যদি আমার অসুবিধে না হয় করব। তোমার কি সুবিধে তা আগে বলো। দিশা একটু একটু করে সহজ হচ্ছিল। দেখুন বৌদি, আমি সকালে 4 বারই কাজ করি, তখন টাইম নেই। বিকেলে 2বারই কাজ করি, একটা 4টে থেকে 6টা আর একটা 6টা থেকে 8টা। ওই দ্বিতীয় কাজটা ছেড়ে দিতে চাই, ওই সময় আপনাদের দিতে পারি। মেয়েটা একটা চেয়ারের দিকে তাকালো। ওখানে বসবো? মাথা নাড়ল দিশা। সঙ্গে সঙ্গে বসে পড়ে পা নাচাতে লাগলো মালা। কিন্তু আমাদের লোক দরকার সকালে, রান্নার জন্যে, ঘর পরিষ্কার করার জন্যে। কিছু চিন্তা করবেন না, আমি রাত্রে রান্না করে ফ্রিজে ঢুকিয়ে দেব, আপনি সকালে গরম করে নেবেন।
আর সকালে ঘর পরিষ্কার করলে রাত্রে যা হবে, রাত্রে করলে সকালে তাই তো হবে, মালা বলল। দিশা রঞ্জনের দিকে তাকালো। রঞ্জন বলল, আমরা যদি রোজ 6টার মধ্যে না ফিরে আসি? চাবি দিয়ে যাবেন, একটা চাবি, সহজ গলায় বলল মালা। ভেবে বলুন, আপনারা হয়তো সকাল 9টায় বের হবেন, আমি যদি 8টায় আসি তাহলে কটা পথ খেয়ে বেরোবেন? আর তার চেয়ে রাত্রে রান্না করে রাখলে অনেক সুবিধে। বাজার হাট? দিশা জিজ্ঞাসা করলো। ওটা যদি দাদাবাবু করে দেন ভালো, আমি কাঁচা পয়সায় হাত দিতে চাই না। দিশা জিজ্ঞাসা করলো, তুমি কাজটা ছেড়ে দিচ্ছ কেন? সত্যি কথা বলবো বৌদি, আমি মিথ্যে কথা ভালোবাসি না। দেখুন, আমি ওখানে 2,500 পাই। 2,500? রঞ্জনের গলা শুকিয়ে গেল। হ্যাঁ, 1250 রান্না বান্নার জন্যে, আর 2 বুড়ো বুড়ি। বুড়ি বাতের ব্যথায় অষ্টপ্রহর বিছানায় শুয়ে থাকে। বুড়োর খুব রস, রোজ তাকে মেসেজ করে দিতে হয় আমাকে, তার জন্য আরো 1250 দেয়। আমরা তো তোমাকে এত দিতে পারবো না, দিশা বলল। কে চাইছে? চোখ ফেরালো মালা। ওই 1200-র জন্য রোজ রাত্রে 80 বছরের বুড়োর শরীর চটকাতে ভালো লাগে? এখন ঝাঁঝরা হয়ে যাওয়া নারকেল গাছ, যে কোনোদিন ভেঙে পড়বে, তবু কোমরের ওপরে আমার হাত উঠতে দেবে না। ঘেন্না ধরে গেছে বৌদি, আপনি আমাকে ওই 1250 দেবেন। আপনাদের বাড়িতে তো কোনো বুড়ো হাবড়া নেই। রঞ্জন চটজলদি বলল, ঠিক আছে, তোমার কথা শুনলাম, নিজেরা কথা বলে কেয়ারটেকারকে জানিয়ে দেব। কিন্তু তার আগে যদি কাজ পেয়ে যাই তাহলে দোষ দেবেন না, আমরা গরিব মানুষ, হাত খালি করে বসে থাকতে পারি না তো। উঠে পড়ল মালা। ঠিক আছে, তুমি কি আজ থেকে কাজে লাগবে? তার মানে আপনি আমায় রাখবেন? হ্যাঁ, দিশা মাথা নাড়ল মালা। তাহলে কেয়ারটেকারকে ফোন করুন। কেন? দিশা বুঝতে পারল না। আমি কে, সত্যি সত্যি উনি আমাকে পাঠিয়েছেন কি না জেনে নিন। আজকাল তো আমাদের ছবি থানায় পাঠাতে হয়। নিশ্চিত হয়ে গিয়ে কাজে লাগতে বলুন, পরে আমাকে দোষ দিতে পারবেন না। শেষ কথাগুলো মালা বলল রঞ্জনের দিকে তাকিয়ে। অগত্যা রঞ্জন রিসিভার তুলে যাচাই করে নিয়ে দিশার দিকে তাকিয়ে ঘাড় নাড়ল। এবার খুশি হলো মালা। আপনাদের রান্নাঘরটা বোধহয় ওই দিকে, যাই আগে দেখে আসি। সে চোখের আড়ালে যেতেই রঞ্জন চাপা গলায় বলল, খুব টকেটিভ। দিশা হাসলো। মনে হচ্ছে ভালো কাজ জানে। একটু এক্সপেন্সিভও, আমাদের বাড়িতে যে রান্না করে সে 1200 পায়। এ ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, দিশা বলল। বৌদি, বলতে বলতে ফিরে এলো মালা। সবই আছে দেখলাম, কিন্তু সবজি মাছ মাংস নেই। আজ রাতের খাবারটাও কালকের সঙ্গে করে দিচ্ছি, কি খাবেন? যা হোক কিছু করে দাও, দিশা বলল। ভাত বা রুটি? আমি রুটি, দিশা বলল। আমি ভাত খাই, রঞ্জন বলল। 2 রকমের ঝামেলা করবেন না বাবু। ঠিক আছে, রুটি খাচ্ছি রাত্রে, সকালের জন্য ভাত করো। এবার আপনি যান, 1 কেজি আলু, 500 পেঁয়াজ, আদা লঙ্কা সবজি যা পাবেন আনবেন, আর কাঁটা পোনা 500। তাড়াতাড়ি ফিরবেন, বলেই ভেতরে গেল মালা। সর্বনাশ, আজই বাজারে যেতে হবে? দিশার দিকে তাকালো রঞ্জন। খেতে হলে যেতে হবে। আজকে আমরা তো কোনো রেস্টুরেন্টেও খেতে পারতাম। কাল সকালে কি করতে? আমার 10টায় ক্লাস। বেস্ট ছিল কোনো হোম ডেলিভারি সংস্থাকে বলে দেওয়া। তাই দাও, কিন্তু একে তো কাজ করতে বলে দিয়েছো, রঞ্জন বিরক্ত হয়ে বোঝালো। তারপর নিজের ঘরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে ফিরে এলো মালা। বৌদি, দাদা তো এখানকার কিচ্ছু চেনে না, না? তাহলে তো বড় মুশকিলে পড়বে। আচ্ছা ঠিক আছে, আমাকে টাকা দিন, প্রথম দিনটা আমি বাজার করে দিচ্ছি। দাদা যাক আমার সঙ্গে, আমি চিনিয়ে দিচ্ছি। তাই ভালো। টাকা নিয়ে রঞ্জন প্রস্তাবটা শুনে বলল, কোনো অসুবিধে হবে না, খোঁজ করলেই লোকে বলে দেবে, আমি একাই যাচ্ছি। রঞ্জন বেরিয়ে গেল। ওই যা, দাদা বাজারের ব্যাগ নিল না। কিনে নেবে,
কিনবে কেন? রান্নাঘরে 4টে ব্যাগ রয়েছে। থাক, আগে যেখানে থাকতে সেখানে দাদা বাজার করতো না? না, তাই মুখ অমন হয়েছে, হাসলো মালা। তোমরা রান্নায় ঝাল খাও না মিষ্টি? মাঝামাঝি। তোমাদের অনেক দিন বিয়ে হয়েছে? কেন? না, দাদা ও ঘর থেকে বের হলো, তোমার জিনিস দেখলাম ও পাশের ঘরে। বেশি দিন বিয়ে হয়ে গেলে শিক্ষিত স্বামী স্ত্রীরা দেখেছি আলাদা শোয়। মালা বলল। দিশা হাসার চেষ্টা করলো। অবশ্যই একসঙ্গে শোয়া পাটিও তো ঢের দেখেছি। দিনভর ঝগড়া, সন্দেহ, গালমন্দ, অথচ রাত্রে এক বিছানায় শোয়। কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলে না, খেউ খেয়ে করেও একসঙ্গে থাকবে, ছাড়বে না। আমার সঙ্গে যার বিয়ে হয়েছিল সে খেউ খেয়ে শুরু হতে 1 বছর মানিয়ে নিতে চেয়েছিলাম। যখন দেখলাম শুধরোলো না, তখন লাথি মেরে বেরিয়ে এলাম। সবাই বলে, মালা আবার বিয়ে কর। পুরুষগুলো দিনরাত ছোক ছোক করে, অথচ বলি ন্যাড়ার বেলতলায় যায়। মালা কথা বলে চলছিল। তাহলে এত রোজগার করছো কেন? ভবিষ্যতের জন্য বৌদি, যখন শরীর ভাঙবে, পরিশ্রম করতে পারবো না, কেউ ফিরেও তাকাবে না, তখন বাঁচতে হবে না, বলে হাসলো। তোমাদের দেখে ভালো লাগলো। কেন? এই এত বড় বাড়িতে যত ফ্ল্যাট আছে, তার 10টার মধ্যে 9টায় স্বামী স্ত্রী সুখে নেই গো। 3টে বৌদি যে দুপুরে ফুর্তি করতে যায়, তা আমি জানি। স্বামী সব জেনেও চুপ করে থাকে, একে কি বিয়ে বলে? বলো বৌদি। মালা বলল, যাই চা নিয়ে আসি। রাতের খাবার 9:30টায় খেয়ে নিল ওরা। ঠিক শোয়ারটায় মালা চলে গেছে। খেতে খেতে রঞ্জন বলেছিল, না, মেয়েটা রাধে ভালো, শুধু বেশি বকা ওর দোষ। দিশা বলেছিল, তা করুক। যেন জীবনে আজ প্রথমবার বাজার করলাম। বাজারে ঢোকার পর বুঝলাম ব্যাপারটায় বেশ থ্রিল আছে। কোনো কিছু করার আগে বোঝা যায় না সেটা ভালো না খারাপ। তারপর বাইরের আলো নিভিয়ে নিজের ঘরে বসে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল রঞ্জন। দরজায় শব্দ হতে ফিরে তাকালো। দিশা এসে দাঁড়িয়েছে। এসো। না, একটা কথা বলতে এলাম। দিশার গলার স্বর প্রায় খাদে। হ্যাঁ, বসে বলো না। রঞ্জন চেয়ার ছেড়ে খাটে গিয়ে বসলো। দিশা বসলো চেয়ারে, বসে বলল, আমার খুব খারাপ লাগছে। কেন? আমি কি কোনো অন্যায় করেছি? না না, দেখো, আজ আমাদের প্রথম দিন, প্রথম রাত। আমাদের আলাদা থাকা উচিত নয়, কিন্তু ভেতরে ভেতরে কিরকম একটা আড়ষ্ঠতা, তোমাকে বোঝাতে পারবো না। এটা ভাঙা দরকার। তুমি আমাকে সাহায্য করবে? কাঙালের দৃষ্টি দিশার চোখে। নিশ্চয়ই। তাহলে চলো, তোমার বা আমার ঘরে নয়, ওপাশের খালি ঘরটায় আমরা একসঙ্গে থাকি। আমাকে একটু সময় দাও। নীল আলো জ্বলল। পাশাপাশি শুয়ে ওরা গল্প করছিল। রঞ্জন দিশার শরীরের ঘ্রাণ পাচ্ছিল। একটা জোক শুনে দিশা ছেলে মানুষের মতো হাসলো। তারপর রঞ্জন বলল, এই, আমার ঘুম পাচ্ছে। দিশা বলল, ঘুমিয়ে পড়ো। দুজনের মধ্যে তখন মাত্র 1 ইঞ্চির ব্যবধান। নমস্কার। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।